ইন্দোনেশিয়ার ঘন জঙ্গলের ভেতরে এক রহস্যময় বাড়ি, যেখানে বসবাস করা মানুষগুলো খুবই অদ্ভুত এবং তারা একটা ভয়ঙ্কর শয়তানের পূজা করে। শয়তানকে তুষ্ট করতে তারা মানুষ পর্যন্ত বলিদান করে। কিন্তু আমাদের ঘটনার মূল চরিত্র লিয়া নামের এই মেয়েটি যখন বিপদে পড়ে সেই বাড়িতে আশ্রয় নিতে যায়, এরপর থেকেই তার সাথে ঘটতে শুরু করে অদ্ভুত সব ভয়ঙ্কর ঘটনা। অভিশপ্ত বাড়ির রহস্য জানতে পেরে সে যখন সেখান থেকে পালাতে যায়, কিন্তু পালাতে পারে না। শয়তান এবং তার পূজারীরা তার পেছনে পড়েছে। এরপর কি হয় তা তো জানতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওটা দেখলে। কিন্তু এই ঘটনা শেষে যে টুইস্ট রয়েছে তা একদমই অকল্পনীয় ছিল, যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। তো বেশি দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। তো ঘটনার শুরুতেই জঙ্গলে একটা মেয়েকে আমরা দেখতে পাই, যে কিনা অনেক আহত ছিল। সে চলতেই পারছিল না। কতগুলো মানুষ সেখানে এসে তাকে তখন একটা বাড়িতে নিয়ে যায়। তার জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তাকে স্যালাইন দেওয়া হয়েছে। শরীরে তার বিন্দু মাত্র শক্তি নাই। তখন আমরা সেই বাড়ির মানুষগুলোকে দেখতে পাই, যারা এই মেয়েটিকে তখন দেখতে আসে। কিন্তু সেই মেয়েটি তাদেরকে দেখিয়ে আঘাত করতে চায়, বলতে থাকে এই জায়গাটা কোথায়, আমাকে কোথায় নিয়ে আসা হয়েছে। সবাই বলে তোমাকে আমরা করুণ অবস্থায় জঙ্গলের ভেতরেই পড়ে থাকতে দেখেছিলাম, সেখান থেকে তোমাকে নিয়ে এখানে এসেছি। হয়তো তোমার কোনো দুর্ঘটনা হয়েছিল, তুমি আহত হয়েছিল। কিন্তু মেয়েটি কোনো কিছুই মনে করতে পারছে না যে তার কি হয়েছিল, কেন আহত হয়েছিল। একটু শান্ত হয়ে সে বলছিল আমি বাড়িতে যাব। তাকে জিজ্ঞাসা করা হয় তোমার বাড়ি কোথায়, কিন্তু আশ্চর্য বিষয় তার সেটাও মনে নেই। এমনকি তার নাম কি সে এটাও জানে না, সবই ভুলে গিয়েছে। সে দুর্বল হয়ে যায় সেখানে। তাকে সবাই শুয়ে দেয়। সে একটু স্বাভাবিক হলেই বাথরুমের আয়নাতে যখন নিজেকে দেখছে, সেখানে সে দেখতে পায় তার শরীরের অনেক জায়গায় আহতের চিহ্ন। হঠাৎ করে রুমে থাকা চেয়ারটা আপনা আপনি পড়ে যায়। সেটা ঠিক করার পর সে দেখতে পায় পাশে থাকা দরজাটা একা একাই লেগে যায়। তখনই দরজাতে কেউ ডাক দেয়। একটা মহিলা এসেছে। মহিলাটা তাকে বলে তাদের সাথে ডিনারে যোগদান করার জন্য। তারা সেখানে যাওয়ার সময় পাশে দরজাটা খুলে যায়, আর আমরা সেখানে একটা অদ্ভুত অবয়বকে দেখতে পাই। তো খেতে যাওয়ার সময় মহিলাটা তার নাম বলে দেউই। বাইরে গিয়ে আরেকজন ছেলের সাথে সে মেয়েটিকে পরিচয় করিয়ে দেয়। ছেলেটির নাম দো। সে বলছিল আমি আজ রাতের খাবার খাবো না, এখানেই বসে থাকবো। বুঝতে পারছিলাম সে হয়তো কারোর জন্য অপেক্ষা করছে। ডিনার টেবিলে বাকিরা সবাই মেয়েটির সাথে পরিচিত হয়। এই মেয়েটির নাম হচ্ছে ডায়ানা, আর এই হচ্ছে অন্ধ লোক যার নাম বোর। আর এই লোকটার নাম হচ্ছে হানু, যে একটু প্রতিবন্ধী টাইপের। আর এটা হচ্ছে সিন্তা। সেখানে আমরা দেখতে পাই ওই ডায়না নামের মেয়েটি সে মেয়েকে বলছিল তোমার কি আদৌ কিছু মনে আছে নাকি সবটাই নাটক। তো এখানে আমি এই মেয়েটির নাম রিভিল করে দিচ্ছি। মেয়েটির নাম হচ্ছে লিয়া, যদিও সে এখনো জানে না। তবে গল্প বোঝানোর জন্য আমি আগেই বলে দিলাম। লিয়া সবাইকে জিজ্ঞাসা করছিল আমাকে কি অবস্থায় পেয়েছিলেন, আমার আসলে কি হয়েছিল। দেউই বলে তোমাকে অনেক আহত অবস্থায় আমরা পেয়েছিলাম, কিন্তু কিভাবে কি হয়েছে তোমার এটা তো তুমিই জানো, আমরা জানি না। আমরা শুধু তোমাকে সাহায্য করতে চাইছি। দেবী সেখানে বলছিল কোনো সমস্যা নেই, তুমি যতদিন পর্যন্ত ভালো করে সুস্থ না হও ততদিন এখানে থাকতে পারো। আমরা তোমার যত্ন নেওয়ার চেষ্টা করব। তো খাওয়া দাওয়া শেষ করে যখন নিজের রুমে ঘুমাচ্ছিল রিয়া, হঠাৎ করে তার দরজায় কেউ যেন ধাক্কা দিতে শুরু করে। সে আওয়াজ শুনে বাইরে বের হয়ে দেখতে পায় সেখানে কেউ নাই। কিন্তু হঠাৎ করে তার পাশে থাকা দরজাটা খুলে যায়। সে তো প্রচন্ড ভয়ে ঘুম থেকে উঠে পড়ে, মানে এটা একটা দুঃস্বপ্ন ছিল। তো পরদিন সকালবেলা দেউ এই জায়গাটা ভালো করে ঘুরে দেখাচ্ছিল। লিয়া দেউকে বলছিল এই জায়গাটা দেখে তার কোনোভাবেই বাড়ির মতো মনে হয় না। দেউ বলে মনে না হলেও এটা আমাদেরই বাড়ি, যাদের বাড়িতে কেউ নেই তাদের জন্য এই জায়গাটা। দেউই হানুকে দেখিয়ে বলে এই যে তাকে দেখতে পাচ্ছ, তাকে সমাজ ভালোভাবে কখনো একসেপ্ট করেনি। তার বাবা মা তো তাকে একটা বোঝা মনে করতো, ভাবতো কোনো পাপের কারণেই এমন ছেলের জন্ম হয়েছিল। এসবে তার খুবই খারাপ লাগতো, কিন্তু এখানে সে খুব শান্তিতে রয়েছে। তারা হাঁটতে হাঁটতে ঘরের ভেতরে চলে যায়। দেউই বলছিল তুমি চাইলে আমাদেরকে তোমার পরিবার ভাবতে পারো, সবকিছু নিজের ভাবতে পারো, শুধুমাত্র কখনো এই ঘরটাতে প্রবেশ করবে না। লিয়ার বিষয়টা অদ্ভুত লাগে। বাইরে বের হয়ে তারা দেখতে পায় দেউ একা একা বসে আছে। লিয়া দেউকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, সে এখানে কেন। সে বলে তুমি নিজেই জিজ্ঞাসা করে না। লিয়া যখন সেখানে গিয়ে জিজ্ঞাসা করে দেউস্তা এখানে কি করছো, কি হয়েছে তোমার। দেউস্তা বলে আমি অপেক্ষা করছি আমার বাবা মায়ের এখানে আসার। লিয়া জিজ্ঞাসা করে তারা কখন আসবে, কিন্তু দেউস্তা তা বলতে পারছিল না। লিয়া জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো। দেউস্তা বলে আমি একটু অন্যরকম, পুরুষদের নারীদেরকে পছন্দ করা উচিত, কিন্তু আমি ব্যতিক্রম। যখন এটা আমার বাবা মা জানতে পারে তাদের খুবই লজ্জা হচ্ছিল। আমার সাথে তারা খারাপ ব্যবহার করতে শুরু করে, যেন পৃথিবীতে আমার থেকে নিকৃষ্ট কেউ নেই। তুমি জানো আমার শুধু নীল রঙের লকেটটার কথা মনে আছে। এতদিন হয়ে গেল মায়ের মুখটাও ঠিকঠাক ভাবে মনে রাখতে পারছে না। এটা বলে সে কাঁদতে থাকে। লিয়া দেউস্তাকে সান্ত্বনা দেয়, বলে তারা অবশ্যই তোমাকে নিতে আসবে।
আজ আমি আপনাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। এবং যদি আপনারা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন, তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার, এমনকি নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবেন। এখানে আরও ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এবং ওভার 21 এবং আরও অনেক আকর্ষণীয় গেম পাবেন। আর এখানে সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড MOWBX ব্যবহার করে সাইন আপ করলে আপনাদের প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা ক্যাশ বোনাস পাবেন। উইথড্রয়াল খুবই সহজ। বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপ্যাল এবং আরো অনেক কিছুর মাধ্যমে টাকা তুলতে পারবেন। 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন? পিন কমেন্টে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। নিবন্ধনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করতে একদমই ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। রাতে যখন লিয়া ঘুমোচ্ছিল, জানালা দিয়ে বাতাস হচ্ছিল অনেক। সে জানালা বন্ধ করার পর দেখতে পায় দরজার সামনে এসে কান্নাকাটি করছে দেস্তা। সে বলছিল তার অনেক একা লাগছে। তখন লিয়া দেস্তাকে তার সাথে ঘুমোতে দেয়। যেহেতু তার মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নেই, তাই কোনো প্রবলেমও নেই। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। পাশ ফিরে সে দেখতে পায় দেস্তা সেখানে নেই। নিচে নেমে সে দেখতে শুরু করে। যে রুমে তাকে নিষেধ করা হয়েছিল ঢুকতে, সেই রুমে উকি দিয়ে সে দেখতে পায় এক অদ্ভুত জিনিস। ভেতরে কয়েকজন ছিল, যারা কিনা সাদা ড্রেস পরে আবার কাপড়ের মুখোশ পরেছিল। সেখানে ছিল অন্ধ লোকটি, মানে বুয়োর। সেটা তার দিকে চাইতেই সে ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে আসে বাইরে বাগানের পাশটাতে। এদিকে হাঁটতে থাকলেই হঠাৎ করে সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কে যেন বলছে, আমাদেরকে ক্ষমা করে দাও। সে বিষয়টা বুঝতে পারে না। সামনে এগিয়ে যায়। সামনে তো কেউ নেই। তো পিছনে চাইতেই দেখতে পায় দুইটা বৃদ্ধা পুরুষ আর মহিলা, যারা কিনা তার কাছে ক্ষমা চাইছিল, যাদের চোখ ছিল একদমই সাদা বর্ণের। সে তো খুবই ভয় পেয়ে যায় আর দৌড়াতে শুরু করে। তখনই কারো পায়ের সাথে তার ধাক্কা লাগে আর সামনে চেয়ে এসে দেখতে পায় সেটা আর কারো পা নয়, গাছের মধ্যে ঝুলে রয়েছে দেস্তার দেহ। সে মারা গিয়েছে। কিভাবে এমনটা হলো? তো আমরা দেখতে পাই দেস্তা মারা যাওয়ার পরই সবাই কান্নাকাটি করছিল। সকাল হয়, তারা সবাই খাবার খাচ্ছে। লিয়া তখন তাদেরকে জিজ্ঞাসা করে দেস্তার বডির সাথে কি করা হবে। তারা সবাই বলে এখানে দাহ করা হবে তাকে। লিয়া বলে এটা কোনোভাবেই ঠিক নয়, তার পরিবারকে জানানো উচিত। কিন্তু সেন্তা দেউই তারা বলছিল তার পরিবার বলতেই আমরাই, আর কেউ নেই। এই কথাটা অনেক খারাপ লাগে লিয়া। সে বলে এটা ঠিক না। এটা বলে খাবার থেকে উঠে চলে যায়। সেন্তা আর দেউই তাকে আটকায় আর বলে তুমি কোথায় যাচ্ছ? লিয়া বলছিল আমার এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে, হয়তো আমার আপনজনেরা আমাকে খুঁজছে। তখন তারা বলে তোমার শরীর অসুস্থ, কিছুদিন এখানে থেকে যাও। রিয়া বলে বাহিরে আমি হসপিটালে ভর্তি হব। দেউই বলে তোমার কাছে কি টাকা আছে? কোনো হসপিটালে চিকিৎসা করতে পারবে না টাকা ছাড়া, আর এখানে তোমাকে আমরা দেখে শুনে রাখবো। সেন্তা বলে আর কিছুদিন থাকো আমাদের সাথে। তুমি ভালো হয়ে গেলে তুমি যেখানে যেতে চাও আমরা সেখানেই তোমাকে নিয়ে যাব। এতে লিয়া রাজি হয়। এদিকে ঘর থেকে বের হচ্ছিল লিয়া। হানুং তখন সামনে দাঁড়িয়েছিল। অদ্ভুত ভাবে সে লিয়াকে বলছিল আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই। এটা বলে সে লিয়ার হাতে একটা পাথর দেয়। সেখানে তখন সেন্টা আসলে লিয়া সেটা লুকিয়ে ফেলে। সন্ধ্যার সময় যখন ঘরে বসে এই পাথরটা আনমনে দেখছিল লিয়া, কিন্তু সে এটাতে বিশেষ কিছুই পায় না। জানালা দিয়ে এটা বাইরে ফেলে দেয়। তখনই আজব একটা ঘটনা ঘটে। আবারও বাহির থেকে সেই পাথরটা কেউ যেন ভেতরে ছুঁড়ে মারে। এটা কিভাবে হলো? সে বাইরে কাউকেই দেখতে পায় না। পাথরটা আবারও ছুঁড়ে ফেলে জানালাটা লাগিয়ে দেয়, কিন্তু জানালার কাঁচ ভেঙে এবার আবারও পাথরটা চলে আসে ভেতরে। দরজা খুলতে সে দেখতে পায় অনেকগুলো পাথর, যেগুলো লাইন ধরে কেউ বিছিয়ে রেখেছে। সে তখন পাথরগুলোকে অনুসরণ করতে করতে বের হয়ে অন্য ঘরে সিঁড়ির উপরে উঠছিল। সিঁড়ির উপরে থাকা দরজাটা হালকা খুললে ভেতরে সে একটা অদ্ভুত কিছু দেখতে পায়। কিন্তু সে যখনই পেছনে দেখতে পায় একটা অদ্ভুত জিনিস, যেটা কিনা ঢাকা ছিল একটা চাদরের নিচে। সেটা ভয়ঙ্কর শব্দ করে এগিয়ে আসছিল। সে তখন অনেক ভয় পেয়ে যায় আর উপরের ঘরে গিয়ে নিজেকে বন্ধ করে ফেলে। ভেতরে সে অদ্ভুত কিছু দেখতে পায়। সেখানে অনেকগুলো মানুষের দেহ পড়েছিল, কাপড়ে মোড়ানো। নিঃশব্দ দেহগুলো কি যেন বলতে চাইছিল। সে যখন একটা কাপড় সরায় তখন দেখতে পায় একটা লাশ, তার গলাতে ছিল একটা নীল লকেট। তখন তার পেছনে আমরা দেখতে পাই একটা লাশ উঠে দাঁড়ায় আর একটা তো তার হাতেই ধরে ফেলে। সে তো খুবই ভয় পেয়ে যায়, সেখান থেকে পালাতে চায়, কিন্তু দরজা তো আটকানো। পেছন থেকে সেই লাশটার কাপড়টা সরে যায়। সেটা তাকে বলছিল দৌড়াতে। দরজাটা খুলে গেলে সেখান থেকে সে দৌড়ে চলে আসে। মূলত এই ঘরে যারাই ছিল তারা সবাই ছিল মৃত। লিয়া এইসব দেখে নিজেকে ঠিক করতে থাকে, মাথায় পানি দেয়। তখন সে দেখতে পায় তার হাত লেগে সে
সেই লাশের গলার নীল লকেটটা চলে আসে তার কাছে। এতক্ষণে সে বুঝে গিয়েছে এই বাড়িটা স্বাভাবিক নয়। সে বেরিয়ে বাইরে চলে আসে আর সিদ্ধান্ত নেয় এখান থেকে সে পালাবে। কিন্তু গেটটা তো লাগানো, চাবিটা কার কাছে আছে? চাবিটা ছিল সে বোর নামের লোকটির কাছে, অন্ধ ব্যক্তি। গেটের পাশে থাকা একটা রুমে গিয়ে সে দেখতে পায় বোর ঘুমোচ্ছে। সে তার কাছে গিয়ে চাবিটা খুঁজতে শুরু করে কিন্তু পাচ্ছিল না। তখন সে সামনে থাকা অন্য রুমে গিয়ে একটা চাবি পায়। চাবিটা নিয়ে সে বের হওয়ার সময় দেখতে পায় জেগে রয়েছে বোর। অলরেডি সে বুঝে গিয়েছে কেউ চাবি নিতে ঢুকেছে এখানে, কিন্তু সে তো আর চোখে দেখে না, যেটার ফায়দা নেয় লিয়া। সে চুপ করে বসে থাকে যেন বোর টের না পায়। কিন্তু এইভাবে আর কতক্ষণ? সে তখন একটা কাঠ দিয়ে বোরের মাথায় আঘাত করে আর সেখান থেকে চলে আসে। গেট খুলতে শুরু করে কিন্তু বোরের কিছুই হয় না। সেখানে বোর চলে আসে আর সে বুঝতে পারে গেটের তালা খুলে ফেলা হয়েছে। সে তখন গেটের আশেপাশে খুঁজতে শুরু করে। লিয়া তো নিজেকে আড়াল করতে চাইছিল, কিন্তু তখনই সে পেছনে ফিরে দেখতে পায় সেখানে শান্তা দাঁড়িয়ে আছে। আর সেখানে আওয়াজ হতেই বোর তাকে ধরে ফেলে। তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে বাধা রয়েছে আর তার সাথে রয়েছে অন্য একটি ছেলে। সেখানে দেউই আসে আর তাকে পানি খেতে দেয়, কিন্তু সে খায় না। দেউই বলছিল তুমি আমাদের পরিবারের সাথে যুক্ত হও। লিয়া বলে আমি জানি দেস্তার বাবা আর মা তাকে এখানে নিতে এসেছিল, কিন্তু তোমরা তাকে মেরে ফেলেছ। আর সে কষ্টে ছেলেটাও নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। দেউই সেখানে বলে দেস্তা যা করেছে সেটা হয়তো তার ভালোর জন্যই। এখন আপনারা বলতে পারেন যে কিভাবে লিয়া জানতে পারলো তারা দেস্তার বাবা মাকে মেরে ফেলেছে। এখানে কি মনে আছে লিয়াকে দেস্তা বলেছিল তার মার গলার মধ্যে নীল লকেট পরতো, যেটা গুপ্ত ঘরের লাশের মধ্যে থেকে সে পেয়েছিল। আর সেদিন দেস্তা মারা যাওয়ার আগেই লিয়া দেস্তার বাবা মাকেও দেখতে পেয়েছিল। এটাতেই সে বুঝে ফেলেছে। লিয়া সেখানে বলছিল তোমরা কি চাও? দেবী তখন এটা বলে চলে যায় যে আজকে রাতেই তুমি জানতে পারবে। তার পাশে থাকা ছেলেটি তখন তাকে বলতে শুরু করে লিয়া তুমি এখানে কেন? এখান থেকে কেন যাওনি? এটা শুনে তো সে অবাক হয়ে যায়। কে লিয়া? ছেলেটি বলে তোমার নাম লিয়া আর আমি হচ্ছি তোমার ভাই সনি। আমি আর রেজা চেষ্টা করেছি সবসময় তোমাকে এখান থেকে বের করার। তোমার কি কিছু মনে নেই? লিয়া বলছিল না আমার কোনো কিছুই মনে নেই। তখন সনি বলতে শুরু করে মূল ঘটনাটা। সনি তখন বলছিল তুমি মাদকাসক্ত ছেলে। সেসব দ্রব্যগুলো তোমাকে না দেওয়ার কারণেই তুমি নিজেই নিজেকে শেষ করার সিদ্ধান্ত নাও। তোমাকে কোনো রকমে হসপিটাল থেকে ভালো করার পর রিহাব সেন্টারে না পাঠিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। এই পরিবার যেন তোমাকে ভালো করে তোলে, এমনটা লোকমুখে শোনা যায়। যারা কিনে একটু ভারসাম্যহীন তাদেরকে ঠিক করে তোলে তারা। তোমাকে এখানে দিয়ে আমরা চলে গিয়েছিলাম, প্রায় বছর হয়ে যায়, কিন্তু তোমার খোঁজ আমরা পাই না। এখানে আসলে তোমার সাথে দেখা করতে দিত না, যেটা নিয়ে আমি আর আমার বয়ফ্রেন্ড রেজা অনেক চিন্তিত ছিলাম। তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু তখন নিজেই তুমি এখান থেকে যেতে চাইছিলে না। এরপর আমি আর রেজাও এখানে যোগ দেয়। কিছুদিন পর আমরা জানতে পারি এটা একটা শয়তানি সম্প্রদায়। যারা এখানে একবার যোগ দেয় তারা আর কখনোই এখান থেকে বের হতে পারে না, তাদের সাথেই থাকতে হয়। আর তারা একসময় তাদের নিজেদের সদস্যকেই শয়তানের জন্য বলে দেয়। তখন আমরা এখান থেকে পালানোর চেষ্টা করলাম এটা জানার পর, কিন্তু তারা তোমার বয়ফ্রেন্ড রেজাকে সেখানেই নির্মমভাবে শেষ করে দিয়েছিল, যেটা আমি সহ্য করতে পারিনি, কারণ সে আমার বন্ধু ছিল। আমি তোমাকে বাইরে পাঠিয়ে দেয় এবং তাদের সাথে এখানে একাই লড়াই করি, কিন্তু আমাকে তারা আটকে ফেলায়। তো দেখা যায় এই সম্প্রদায়টি আমরা যতটুকু ভেবেছিলাম এর চেয়েও বেশি ভয়ানক। তাই তারা তোমাকেও আবার এখানে নিয়ে আসতে পেরেছে। লিয়া বলছিল এখন আমাদের তাহলে কি করা উচিত? সনি বলে আমরা যেখানেই যাই না কেন শয়তান আমাদেরকে যেতে দেবে না। একটি শুধু উপায় আছে, আমরা এখান থেকে বাঁচতে পারবো। তুমি যদি তাদের মা মানে সেই শয়তানকে মেরে ফেলতে পারো। লিয়া তখন বলছিল আমি কেন পারবো? সনি বলে তুমি একমাত্র যে কিনা শয়তানের রিচুয়াল করার সময় তার সব থেকে কাছে যেতে পারতে। লিয়া বলছিল সেটা সে পারবে না, সে কিভাবে মানুষকে শেষ করবে? তখন তার ভাই সনি তাকে বলে তাদের মা মানুষ না, একটা শয়তান। তো আমরা দেখতে পাই সেই শয়তানের রিচুয়ালের রোমে সম্প্রদায়ের সবাই মাথায় কাপড়ের মুখোশের মতো পরে নিচ্ছিল। লিয়া আর সনির কাছে তখন সেন্তা আসে আর তাদেরকে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য গেটের চাবিটা আর একটা ছুরি দেয় আর বলে এই সুযোগটা কোনোভাবেই মিস করা যাবে না। আর সেন্তা লিয়াকে বলে এটাই একমাত্র সুযোগ তাদের মা মানে সেই শয়তানকে শেষ করে দিতে, তাহলে আমরা শুধু বাঁচতে পারবো। মানে এখানে বোঝা যাচ্ছিল সেন্তা ভালো মানুষ, তাদের সাহায্য করতে চাইছিল। সে বলছিল এখন তোমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার পর যখন লিয়াকে শয়তানের জন্য বলি দিতে শুরু করবে তারা তখন শয়তানকে এই ছুরিটা দিয়ে লিয়াকে মেরে ফেলতে হবে, তাহলেই আমরা মুক্তি পাবো।
তো দেখা যায় লিয়াকে নিয়ে সেখানে শুয়ে দেওয়া হয় তাদের মা মানে সেই শয়তানের পাশে। সেন্তা এই ফাঁকে লিয়ার হাতের কাছে সেই ছুরিটা রেখে দেয়, কিন্তু সেন্তা যে লিয়াকে এখান থেকে যেতে সাহায্য করছে সেটা যেন কোনোভাবেই দেবী বুঝে যায়। আর আমরা দেখতে পাই সেই সম্প্রদায়ের কিছু সদস্যরা মিলে সেখানে সেন্তাকে মেরে ফেলে। লিয়া সেখান থেকে নিজেকে ছাড়িয়ে যেতে চাইছিল, সেখানে তাকে বোর ধরে ফেলে, কিন্তু লিয়া সে ছুরিটা বোরের গায়ে স্টেপ করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই তার কিছুই হয় না। সে তার সম্প্রদায়ের মা মানে সেই শয়তানের কাছে গেলে সেই শয়তানটা তার হাত যখন বোরের মাথায় দেয় তখনই বোর পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, এমনকি তার চোখগুলো ঠিক হয়ে যায়। এটা দেখে তো আরো ভয় পেয়ে যায় লিয়া। সে বাইরে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই বোর তাকে খুঁজছিল, বাকি সব সদস্যরাও তাকে খুঁজছিল। তখন সে একটা ঘরের ভেতরে টেবিলের নিচে গিয়ে লুকিয়ে থাকে, সেখানে তাকে খুঁজে পায় তার ভাই সনি। তখন লিয়া তার ভাইকে বলতে থাকে, তুমি জানো সেন্তাকে তারা মেরে ফেলেছে, সেই শয়তান অন্ধ বোরকেও ঠিক করে দিয়েছে, আমরা কিভাবে এখান থেকে পালাবো। সনি সেখানে বলছিল আমাদের আর কোনো উপায় নেই তাকে মারা ছাড়া। তখনই সেখানে তাদেরকে খুঁজতে বোর চলে আসে। তারা সেখান থেকে পালিয়ে সেই দ্বিতীয় তলার উপরের রুমটাতে চলে যায়, যেখানে লিয়া অনেকগুলো লাশ দেখতে পেয়েছিল। সেখানে আমরা দেস্তার মাকেও দেখতে পাচ্ছিলাম, সম্পূর্ণ চেহারা কি ভয়ঙ্কর অবস্থা। লিয়া বলছিল আমাদের এখান থেকে দ্রুত বের হতে হবে, হয়তো বাহিরে আমাদের পরিবার আমাদের জন্য অপেক্ষা করছে। সনি এটা শুনে বলে না, কেউ আমাদের জন্য অপেক্ষা করছে না, আমাদের বাবা মা কেউ নেই। লিয়া বলে আচ্ছা যাই হোক, তাও আমাদের এখান থেকে বের হতে হবে। সনি বলে কিভাবে বের হবে, এই সম্প্রদায়ের শয়তান তারা কখনো বের হতে দেবে না, আমরা যেখানে যাই না কেন আমাদের পিছু ছাড়বে না। এদিকে দেখ সম্প্রদায়ের সব লোকেরা এসেছে এবং দরজাটা ভেঙে ভেতরে তারা প্রবেশ করে, কিন্তু ভেতরে গিয়ে তারা লিয়ার সনিকে দেখতে পায় না। আমরা বুঝতে পারি তারা লুকিয়ে আছে এই লাশের ভেতরেই কাপড়ে আছে। ডায়না কাপড়গুলো যখন সরিয়ে দেখছিল, লিয়ার উপর থেকে কাপড়টা সরালে সনি পেছন থেকে একটা কাপড় নিয়ে ডাইনিটাকে জড়িয়ে ফেলে দেয়। আর তখন তাদের মধ্যে সেখানে অনেক ফাইট হয়, কিন্তু কে জেতে কে হারে তা আমাদেরকে দেখানো হয় না। আমরা শুধু দেখতে পাই সেখান থেকে আহত অবস্থায় বের হয়ে আসছে লিয়া আর সনি। তার মানে কি তারা তাদেরকে হারিয়ে দিয়েছে, কিন্তু সনি তো চলতেই পারছে না। সে বলছিল আমরা এইভাবে আর কতক্ষণ পালাবো, যেভাবেই হোক লিয়া তোমার এই সম্প্রদায়ের মা শয়তানকে শেষ করতে হবে। তখনই সেখানে বোর আসে, যেটা দেখে লিয়া লুকিয়ে পড়ে পাশে একটা ডেস্কের ভেতরে। সনিকে বোর সেখান থেকে টেনে নিয়ে যাচ্ছিল। লিয়া এবার গেটের তালা ভাঙতে শুরু করে। সে এখান থেকে বের হয়ে যেতে চাইছিল, কিন্তু পেছন থেকে আওয়াজ হচ্ছিল তার ভাই তাকে ডাকছে তাকে বাঁচানোর জন্য। তখন সে সেদিকে যেতে শুরু করে, আর আমরা দেখতে পাই বোর আর বাকি সদস্যরা মিলে এবার লিয়াকে অজ্ঞান করে ফেলে আর নিয়ে যায় রিচুয়ালের রুমে। তাকে শয়তানের পাশে আবার শুয়ে দেওয়া হয়। দেবী এসে বলতে শুরু করে তোমাকে বলি দিলে মা অনেক খুশি হবে, তার তোমার রক্ত প্রয়োজন। এটা বলে যখনই ছুরি চালাবে লিয়ার ওপর, তখনই সনি এসে তাকে ফেলে দেয়। বোর তাকে মারতে আসলে সে ছুরি দিয়ে বোরকেও আঘাত করে দেয়। আর আমরা দেখতে পাই তখনই সেই ভয়ঙ্কর শয়তানটা এবার উঠে বসে পড়ে, আর সেটা এবার সনির উপর আক্রমণ করতে শুরু করে। মেরে যখন ফেলছিল প্রায়, তখনই তার বোন আর সহ্য করতে পারে না। লিয়া তখনই উঠে পাশে থাকা ছুরিটা হাতে নিয়ে এবার সেই শয়তানটার ভেতরে ঢুকিয়ে দেয়, আর সেই শয়তানটা সেখানে ছটপট করতে করতে পাশে পানির গর্তের মধ্যে পড়ে যায়। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, এটা তো একদমই স্বাভাবিক ঘটনা ছিল, কিন্তু এখনই আসে গল্পতে টুইস্ট। লিয়া দেখতে পায় দেস্তা সিনহা তারা কেউই আসলে মরেনি। সে তো ভয় পেয়ে যায় কিভাবে তারা বেঁচে উঠল। সে তখন তার ভাই সনিকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইবে, কিন্তু তার ভাইও অন্যরকম করছে। আর সেখানে তখন জানতে পারে দেবী তার ভাইয়ের সন্তান গর্ভে নিয়ে এতদিন ঘুরছে, তার মানে তার ভাই আগে থেকেই তাদের সাথে যুক্ত। তো এবার আমরা দেখতে পাই লিয়ার সামনে সবাই ঝুঁকে পড়ছিল, আর লিয়ার স্মৃতি ফিরে আসতে শুরু করে। তার সবকিছু মনে হয় আসলে সবকিছুর পেছনেই রয়েছে তার ভাই। তার মনে পড়ে সেই নিজে নিজেকে শেষ করার চেষ্টা করার পর তাকে ভালো করার জন্য তার ভাই সনি এখানে তাকে নিয়ে এসেছিল। আসলে সেও ছিল শয়তানের পূজারী অনেক আগে থেকে, কিন্তু যতদিন যাচ্ছিল লিয়া পরিবর্তন হচ্ছিল। আর তখন সেখান থেকে তাকে বের করার জন্য সেই সম্প্রদায়ের রেজাও যুক্ত হয়। রেজা বুঝতে পারে এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব, এবং সেই সম্প্রদায়ের সেই শয়তান মা যেখানে লিয়া শরীরকে বেছে নিয়েছে, কেননা কয়েকদিন পর পর সেই শয়তানের নতুন শরীর প্রয়োজন হয়। কিন্তু নিয়ম অনুযায়ী যা শরীরের মধ্যে শয়তান আবারও বাসা বাঁধবে তাকে নিজেকেই শয়তানকে শেষ করতে হবে। তাই সেদিন সবাই মিলে লিয়াকে শয়তানকে মারতে বলছিল এটা করলে তুমি নতুন জীবন ফিরে পাবে। কিন্তু সেখানে রেজা তাকে বাধা দেয় যে এটা করলে শয়তান তোমার ভেতরে চলে আসবে, তুমি আর তুমি থাকবে না। এটা বোঝার পর লিয়াও বুঝে গিয়েছে যে তার শয়তান
শয়তানকে নিজের ভেতরে আনা ঠিক হবে না, আর অবশেষে সে এটা করে না। সেখান থেকে তারা পালিয়ে আসতে চায়। তবে রেজা তাকে বলে, আমরা দুজনে এখান থেকে বের হতে পারবো না, তাহলে তারা দুজনকেই শেষ করে দেবে। তার থেকে ভালো তারা আমাকে শেষ করে দেয়, তুমি এখান থেকে চলে যাও। এই বলে সে নিজের বন্ধুর হাতে মানে সনির হাতে শেষ হয়ে যায়। এই অবস্থাতে কোনো রকমে পালাতে চেষ্টা করে, তবে বেশি দূর যেতে পারে না। তাকে সেখানে তার মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। আর এরপরই এই কাল্টের লোকেরা যেহেতু আবার নতুন করে তাকে এখানে নিয়ে আসতে পেরেছে, আর তার ভেতরে শয়তানকে নতুন করে প্রতিস্থাপন করতে হবে, এটাই শয়তানের ইচ্ছা। আর এখান দিয়ে যেহেতু লিয়ার স্মৃতি নেই, তাই সবাই মিলে এখানে নাটক সাজায়। সবসময় তাকে এটা বোঝানোর চেষ্টা করে যে এখান থেকে বের হতে হলে তোমাকে শয়তানকে মেরে তারপর বের হতে হবে। আর ঘটনা জুড়ে এখানে যা হয়েছে সবকিছুই প্ল্যান মোতাবেক হয়েছে, যেন লিয়া শয়তানকে মারতে বাধ্য হয় আর শয়তান তার ভেতরে ঢুকতে পারে। আর যেটা লিয়াও বুঝতে পারেনি, অবশ্য আমরাও বুঝতে পারিনি। আর এটা বোঝার পর তো লিয়া এটাও বুঝতে পারে যে এখনই শয়তান তার ভেতরে ঢুকবে, তাই সে নিজেই তখন সিদ্ধান্ত নেয় নিজেকে শেষ করে দেবে। যেটা সে করতেই যাবে তখনই আমরা দেখতে পাই পেছন থেকে সেই শয়তানটা উঠে এবার তাকে নিয়ে পানিতে চলে যায়। আর সেখান থেকে যখন লিয়া উঠে আসে, বোঝাই যাচ্ছিল তার ভেতরে সম্পূর্ণ প্রতিস্থাপন হয়ে গিয়েছে শয়তান। আর বাকিরা তার কাছে মাথা নত করে। অনেকে মনে করতে পারেন শুধুমাত্র তাকেই কেন বেছে নিল, আসলে এটা সম্পূর্ণ শয়তানের বিষয়। শুধুমাত্র ইন্দোনেশিয়া নয়, এমন একটা কাল অথবা শয়তানের পূজারী আমাদের আশেপাশেই রয়েছে, যারা উপর দিয়ে হয়তো ভালো, কিন্তু গোপনে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর এইভাবেই শেষ হয় ঘটনাটি। তো আশা করছি ঘটনাটি বুঝতে পেরেছেন। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।